আওয়ামী লীগের ১৬ বছরের সবচেয়ে ভালো দিনটার থেকেও আমরা গত ১০০ দিন ভালো আছি। বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটে নাই যে স্টেটের প্রত্যেকটা ইনস্টিটিউশন কলাপস করেছে। যুদ্ধের সময় হয়নি, ৭১-এ হয়নি। তো আওয়ামী ফ্যাসিবাদের যে স্টাবলিশমেন্ট সশস্ত্র বাহিনীতে, ব্যুরোক্রেসিতে, ডিসি, এসপি, প্রশাসনের সব জায়গাতে রেখে এই সেন্টারে একটা ক্রেডিবল ইলেকশন করা সম্ভব না। কারণ 1/11 আর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকারের ভিশন অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এটার সাথে কোনো মিল নাই। আমি এটার উত্তর দেবার আগে একটু ষড়যন্ত্র নিয়ে বলি। আমি মনে করি যে আসলে কোনো ষড়যন্ত্র এখানে হচ্ছে বলে আমি মনে করছি না। সংস্কার এবং নির্বাচনের একটা ডাইকটমি আমাদের গণমাধ্যমে বলবার চেষ্টা করা হচ্ছে, অ্যাজ ইফ ইটস মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে মানে একটাকে দিয়ে আরেকটা হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু সংস্কার ইটসেলফ ওনস ইলেকশন। সংস্কার শব্দটার মধ্যেই নির্বাচন নিহিত আছে। কারণ হচ্ছে সংস্কারের ভিতর থেকেই হচ্ছে একটা এক্সিট ডোর দিয়ে এই সরকারকে চলে যেতে হবে। সেই ডোরটার দরজাটার নাম হচ্ছে নির্বাচন। এবং আপনার নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে যাবার পরে যে নিউ ইয়র্ক টাইমসের সাথে তিনি লম্বা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু প্রফেসর ইউনুস একটা রোডম্যাপের কথা বলেছেন। যে সাকিব ভাই কারেক্টলি রিমাইন্ড করেছেন যে ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্টগুলো আসবে। এরপর উনি বলেছেন যে আমি তখন পলিটিক্যাল পার্টির সাথে, স্টেক হোল্ডারদের সাথে বসবো, যে এই রিকমেন্ডেশন আসছে, আপনারা কি চান, আমরা কি এই সংস্কারগুলো আন্ডারটেক করা শুরু করব, বদলানো শুরু করব, কিছু অংশ করব, আংশিক করব, পুরোপুরি করব, কতটুকুতে রাজনৈতিক দলগুলো একমত হন অতটুকু তারা করবেন। ইন প্যারালাল তিনি বলেছেন যে ইলেকশনের বাংলাদেশে কিন্তু একটা বড় কর্মযজ্ঞ আছে, 12,10,00,000 ভোট। মানে পৃথিবীর অধিকাংশ দেশে এত মানুষও নাই। তো সেই জায়গাতে এই পরিমাণ লোকদের ভোটার লিস্টটাকে হালনাগাদ করবার কিন্তু একটা ৮-১০ মাস, ১ বছরের একটা ম্যানেজমেন্ট আছে। এবং এখানে একটা বড় ব্যাপার হচ্ছে নতুন ৩.৫-৪ কোটি মানুষ ভোটার হয়েছে। আবার প্রচুর ভুয়া ভোটার আছে, শিশু লীগের ভোটার আছে, আওয়ামী লীগের ভুয়া ভোটার আমরা দেখেছি, তাদেরকে বাদ দিতে হবে। তো এই প্রসেসটা আপনি কাকে দিয়ে করাবেন? আপনার সেনাবাহিনী লাগবে, ডিপ্লয় করতে হবে। তো সেনাবাহিনীকে তো আপনি অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করবার জন্য ডিপ্লয় করেছেন, যেহেতু রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটে নাই যে স্টেটের প্রত্যেকটা ইনস্টিটিউশন কলাপস করেছে। যুদ্ধের সময় হয়নি, ৭১-এ হয়নি। আপনি ৭১-এর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অথবা আমলাদের লেখা পড়লে দেখবেন যে অ্যাবসলিউটলি ডিসি, এসপি, আমাদের সাব ডিভিশনাল যারা অফিসার ছিলেন ফাংশন করেছেন, অফিস করেছেন, ত্রাণ বিতরণ করেছেন, সকল কার্যক্রম করেছেন। তাহলে সেই জায়গাতে এসে বাংলাদেশে টোটাল স্ট্রাকচার কলাপস করেছে। তো সেই টোটালটা মিলিয়ে নির্বাচনের পরিবেশ আয়োজন করবার কিন্তু একটা বড় কর্মযজ্ঞ আছে। আমাদের এখন ৪৩,০০০ পোলিং সেন্টার আছে। ৪৩,০০০ পোলিং সেন্টার মানে ধরেন একটা স্কুল, একটা সেন্টার। একটা স্কুলে কিন্তু আবার প্রত্যেকটা রুমের মধ্যে আলাদা আলাদা ভোট হয়। তাহলে দেখবেন যে একটা স্কুলেই আপনার হয়তো ৫০টা, ২০টা, ৩০টা, ১০০টা রুম আছে। এই টোটাল কর্মযজ্ঞ করতে আপনার শুধু ইলেকশন স্টাফ দরকার ১৪ থেকে ১৭ লক্ষ। আপনি কি পরিমাণ পোলিং বুথ অপারেট করবেন তার উপরে। এই ১৭ লক্ষের পরে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যোগ হবে। এটা মানে ২০ থেকে ২৫ লক্ষ মানুষের একটা আয়োজন। তো আওয়ামী ফ্যাসিবাদের যে স্টাবলিশমেন্ট সশস্ত্র বাহিনীতে, ব্যুরোক্রেসিতে, ডিসি, এসপি, প্রশাসনের সব জায়গাতে রেখে এই সেন্টারে একটা ক্রেডিবল ইলেকশন করা সম্ভব না। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটেছে যে আমাদের কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই। কখনো হয়নি আমাদের এই ৫৩ বছরের ইতিহাসে। কেন্দ্রের সরকারে কি হয়েছে না হয়েছে, ইররেসপেক্টিভ অফ দ্য রিয়ালিটি, আমাদের সবসময় এই ১৬ বছরের এক্সপিরিয়েন্স ছাড়া ১৪ পরে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই আপনার ইউনিয়ন পরিষদে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে। অতএব টোটাল আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ইন ক্যাওয়াস। তো সেই বিবেচনাতে প্রফেসর ইউনুস কারেক্টলি বলেছেন যে এইটাকে আন্ডারটেক করে তো আমাকে ইলেকশনটা দিতে হবে। তো এরপরেও যদি পলিটিক্যাল পার্টি অ্যাগ্রি না করে যে না আমি এত কিছু দরকার নাই, যা আছে তার ভিতর নির্বাচন দিয়ে দেন, উনি বলছেন। একটু যোগ করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বললেন যে সংস্কার শব্দটির মধ্যেই নির্বাচন নিহিত আছে। ওনার এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, আই থিঙ্ক এভরি পলিটিক্যাল পার্টি লিডার্স হ্যাজ দেয়ার ওন ওপিনিয়ন্স। আমি ওনার মন্তব্যের ব্যাপারে আমি কাউন্টার কমেন্ট করব না।
আমি যেটা বোধ করছি যে আমি বোধ করি যে ইলেকশনের একটা রোড ম্যাপ অলরেডি প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট দিয়েছেন এবং এটাকে আমি ক্রেডিবল মনে করি যে এই টাইম ফ্রেমটা ওনাদেরকে আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি এবং এর ভিতর থেকে বড় রাজনৈতিক দলগুলোর খুব বড় আকারে লুজ করবার কোনো আশঙ্কা আমি দেখতে পাচ্ছি না, কারণ 1/11 আর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকারের ভিশন অ্যাবসলিউটলি ডিফারেন্ট, এটার সাথে কোনো মিল নাই। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য এই প্রিপারেশনটা নেওয়া দরকার। তো যেটার কথা বলছেন এখানে আমি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না এবং এই টাইম ফ্রেমটা কারেক্ট। প্রফেসর ইউনূস কিন্তু এটাও বলেছেন যে আপনার যদি পলিটিক্যাল পার্টিজ এগুলো অ্যাগ্রি না করে আমি ইলেকশন দিয়ে বের হয়ে চলে যাব, বিকজ আই এম নট ইন দ্য রানিং বিজনেস। আমি এইসবের মধ্যে নাই, আমি পলিটিক্স করা, ইলেকশন করা এগুলোর মধ্যে আমি নাই। যারা এটা করবেন আমি শুধু ফ্যাসিলিটেট করছি। এটা একটা একটা কি বলে একটা বাম্পি মানে আপনার পথ পাড়ি দিতে হচ্ছে। এটার সফট ল্যান্ডিং দরকার, যে আপনি ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে আপনার জাহাজটাকে নিরাপদে তীরে ভিড়াইয়া দেবেন। এটা হলো প্রফেসর ইউনূসের কাজ। তীরে ভিড়ানোর পরে মাল খালাসের দায়িত্ব পলিটিক্যাল পার্টির, এটা তারা করবে। উইথ রিগার্ড টু অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডভাইজার্স, এটার ব্যাপারে প্রথম কথা হচ্ছে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, প্রফেসর ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি, টোটাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা, সারা দুনিয়ার কালচার হচ্ছে লিডার উইল ডিসাইড দ্য টিম মেম্বার্স। টিমের ব্যাপারে ওনার এই এখতিয়ারটা থাকা উচিত, আদারওয়াইজ উনি ফ্রিলি কাজ করতে পারবেন না। এবং দেখেন যে আজকে দুজন পুলিশের দায়িত্ব দিয়েছেন, পুলিশের আইজি অ্যাপয়েন্ট করেছেন একজনকে, ডাক্তার বাহারুল আলম, অসাধারণ কম্পিটেন্ট প্রফেশনাল পুলিশ অফিসার। বাংলাদেশের টোটাল ইতিহাসে যদি আপনি 2-3 জন কম্পিটেন্ট পুলিশ অফিসারকে খোঁজেন, হি ইজ ওয়ান অফ দেম, যিনি ইউনাইটেড নেশনস তাকে হায়ার করে বিভিন্ন দেশে অনুন্নত এবং যুদ্ধ বিগ্রহের পরে যে দেশগুলো এমার্জ করেছে তাদের পুলিশ প্রশাসনকে গড়বার জন্য তাকে হায়ার করেছে। তিনি বহু দেশের পুলিশ প্রশাসনকে নিয়েছেন। শেষের দিকে চলে এসেছি, একদম ছোট্ট করে এক বাক্যে আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে রাজনীতির মাঠের পরিস্থিতি কেমন, ঐক্য সমঝোতা স্থিতিশীলতা কতটা দেখতে পাচ্ছেন? অ্যাবসলিউটলি ফাইন, দেশ ইজ অ্যাবসলিউটলি ফাইন। দেশের আপনি যদি উইথ রিগার্ড টু প্রাইস হাইক, অফকোর্স আমাদের একটা কনসার্ন আছে, জিনিসপত্রের দাম মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নাগালের বাইরে, কিন্তু আপনি যদি আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করেন গত বছরের তুলনায় মান্থ অন মান্থ বেসিস প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন কম। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি বলেন, আপনি যদি গত বছরের সাথে তুলনা করেন মান্থ অন মান্থ বেসিস, প্রত্যেকটা ডেটা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পারফরমেন্স এবং সার্ভিস ডেলিভারি, খুন গুম হাবিজাবি সব কিছু কম। বাংলাদেশে গত 1600 মানুষের লাশ পড়ে গেছে, এটার সাথে তো এটা কম্পেয়ারই করা যাবে না। আওয়ামী লীগের 16 বছরের সবচেয়ে ভালো দিনটার থেকেও আমরা গত 100 দিন ভালো আছি, প্রত্যেকটা ভালো দিনের থেকে। অতএব সেই বাস্তবতায় আমি বোধ করছি যে দ্য গভর্নমেন্ট ইজ অন ট্র্যাক। আমাদের ইকোনমি দেখেন ডুইং ভেরি ওয়েল। আমাদের এক্সপোর্ট বেড়েছে, 21% এক্সপোর্ট বেড়েছে, আমাদের ফরেন রেমিটেন্স বেড়েছে, মান্থ অন মান্থ বাড়ছে।